আজকে আমি এই এপিসোডে আপনাদেরকে দুই সতীনের করুণ পরিণতির কথা জানাবো। আজকের এই ঘটনাটা যখন আপনারা শুনবেন বুঝতে পারবেন যে আজ থেকে বেশ কয়েক বছর আগে মেয়েদের অবস্থা আরও কতটা খারাপ ছিল, এবং এই দুই সতীনের জীবনটা যেভাবে শুরু হয়েছিল এবং যেভাবে শেষ হলো সেটা কিন্তু ভীষণ রকমভাবেই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তাদের সাথে এরকম কেন হয়েছিল, কী এমন ঘটনা ঘটল যে তাদের জীবনটাই চলে গেল, এবং তারা মারা যাওয়ার পরে কি কি ঘটনা ঘটলো এবং কেন ঘটলো, সেগুলো যদি আপনাদেরকে জানতে হয় তাহলে কিন্তু আজকের এই এপিসোডটা আপনাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে। এই এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে, এবং আজকের এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, এবং এই ঘটনাটা কিন্তু কিছুটা প্রায় ওনার নিজের চোখে দেখা উনি শেয়ার করেছেন, এবং এটাও জানিয়েছেন যে ওনার এই যত বাংলার যত আর কি এই ধরনের ভৌতিক ঘটনা বলা হয় তার মধ্যে থেকে সব থেকে নাকি আমাদের চ্যানেলের ঘটনাই ওনার সব থেকে ভালো লাগে। তো সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর আজকের এই এপিসোডটা আমি সকলকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে মন দিয়ে শুনুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে সেগুলো আপনারা কিন্তু আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে কান্তিবাবু লিখে পাঠিয়েছেন। উনি বর্তমানে দিল্লিতে থাকেন এবং একটা সময় উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন এবং বেশ কিছু বছর উনি সেই কাজ করেন। তারপরে উনি ওনার আবার পড়াশোনা কন্টিনিউ করার জন্য, ওনার রিসার্চ কন্টিনিউ করার জন্য উনি ইংল্যান্ড চলে যান এবং সেখানে উনি বহু বছর কাজ করেন, রিসার্চের কাজ করেন। তারপরে আবার কিন্তু উনি দিল্লিতে ফিরে আসেন। মানে উনি, ওনার বাড়ি কলকাতাতেই ছিল, উনি রিসেন্ট ওই 2-3 বছর হয়েছে উনি দিল্লি শিফট করেছেন। তো উনি আমাদের চ্যানেলের ঘটনা নিয়মিত শুনে ওনার খুব ভালো লাগে এবং উনি এই ঘটনাটা, আজকের ঘটনাটা উনি সকলের জন্য শেয়ার করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি সকলকে ঘটনাটা গুছিয়ে বলি। অবশ্যই আমি সেই চেষ্টা করছি, আর নিশ্চয়ই স্যার ঘটনাটা শুনছেনও। তো উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। তো এই ঘটনাটা বলতে গেলে আমাকে প্রথমে কিন্তু কিছু কথা আপনাদেরকে বলে নিতে হবে, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। কান্তিবাবু যেটা জানিয়েছেন যে ওনার বাড়ি হচ্ছে, মানে ওনার ছোটোবেলা কেটেছে হুগলির একটি প্রত্যন্ত গ্রামে। যে গ্রামে আর কি ওনার বাড়ি ছিল, তো সেই গ্রামে মানে খুব কম সংখ্যক বাড়ির ছেলেমেয়েই কিন্তু পড়াশুনো শিখত। মানে এতটাই আর কি গণ্ড গ্রাম ছিল বলা যেতে পারে। এবং ঘটনাটা আজ থেকে প্রায় ওই ধরুন 42 থেকে 45 বছর আগেকার ঘটনা। তো যাই হোক, ওনাদের গ্রামে দুটো স্কুলও ছিল, কিন্তু ওই প্রাইমারি স্কুলে হয়তো ছেলেমেয়েরা, প্রত্যেকবারই ছেলেমেয়েরাই যেত, কিন্তু প্রাইমারি স্কুলের পরে হাই স্কুলে কিন্তু খুব কম সংখ্যক ছেলেমেয়েই যেত। মানে প্রাইমারি স্কুলে যতটা মানে বাচ্চারা পড়াশোনা করতো, হাই স্কুলে কিন্তু সেই আর কি ছেলেমেয়েদের যাওয়ার প্রবণতাটা অনেকটাই কমেছিল। মানে ছেলেরা যাও বা যেত, মেয়েদের যাওয়ার সংখ্যাটা খুবই কম ছিল। যাই হোক, তো ছোটোবেলা থেকে উনিও যে খুব বড়লোক বাড়িতে আর কি জন্মেছিলেন সেটা নয়। উনি লিখেছেন যে আমরা একদমই বড়লোক ছিলাম না, কিন্তু আমার বাবা মা ছোটোবেলা থেকেই, মানে উনি এবং ওনার বোন দুজনকেই পড়াশুনো শেখার প্রতি একটা খুব আগ্রহ যাতে তৈরি হয় সেই চেষ্টা সবসময় করে গেছে, এবং সবসময় ওনাকে এবং ওনার বোনকে দুজনকেই পড়াশুনো করার জন্য খুব উৎসাহ দিতেন। ওনাদের হয়তো ক্ষমতা খুব বেশি ছিল না, কিন্তু ওই বাড়িতে পড়াশুনো করা, গান বাজনা এসবের কিন্তু একটা বেশ চল ছিল। এবার ওই গ্রামে একটি ফ্যামিলি ছিল যেখানে, মানে যাদের আর কি বলা যেতে পারে ফ্যামিলিটা হচ্ছে, এক কথায় বলা যেতে পারে ফ্যামিলির সকলে ভীষণ কুঁড়ে।
মানে একটা ফ্যামিলি, সেখানে মা রয়েছে, বাবা রয়েছে, তাদের 2 ছেলে রয়েছে, বড় ছেলে আর ছোট ছেলে। এবার পুরো ফ্যামিলিটা মানে মারাত্মক রকমভাবে কুঁড়ে, মানে কেউ কোনো কাজ করতে চায় না। এবার ওদের জমি ছিল, মানে একসময় ওদের অনেক বেশি জমি জায়গা ছিল, কিন্তু যেহেতু বাড়িতে কেউই সেভাবে কাজ করে না, মানে জমিতে যে চাষবাস করবে সেটাও তো নিজেকে গিয়ে কিছুটা হলেও তদারকি করতে হবে। যদি ভাগ চাষি দিয়েও কাজ করায় তো সেক্ষেত্রেও কিছুটা করতে হয়, তোরা কিছুই করতো না। তো আস্তে 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 জমি বিক্রি হতে 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 ওদের কাছে হাতে খুব কম সংখ্যক আর জমি থেকে যায়। এবার যেটুকু জমি ছিল সেই জমিতে ফসল চাষ করে সেই ফসল বিক্রি করে সারা বছর সেই টাকায় সংসার চালানো একেবারেই কিন্তু সম্ভবপর ছিল না। তো সেই জন্য ওই বাড়ির যে ছোট ছেলে ছিল, তো সেই ছোট ছেলে কোথাও একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, মানে সে গ্রামের ওই বাড়ি ছেড়ে দূরে একটা কোথাও কাজের জন্য চলে যায়। এবার ছোট ছেলে না হয় চলে গেল, এবার বড় ছেলেরও মোটামুটি বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। তো তখন ওই বড় ছেলে কি করলো, হুগলিরই একটা জুট মিলে সে কাজ নিল। এবার জুট মিলে সে যে কাজটা নিল, তো সেই কাজে সে আর কি রোজে গেলে, মানে রোজ যদি সে যায় তবে সে রোজের একটা টাকা পাবে, তার মাস মাইনে ওরকম কিছু নেই। রোজ গেলে মানে যেরকম কাজ করবে, যতক্ষণ কাজ করবে সেই বেসিসে একটা টাকা পাবে। এবার সেখানেও যে মানে রোজ সে সময় মতো কাজে যেত, অনেকটা সময় কাজ করতো তা কিন্তু নয়, যেদিন যেদিন ইচ্ছে হতো যেত, যেদিন যেদিন ইচ্ছে হতো না যেত না। এবার এই অবস্থাতে বাড়ির লোক দেখছে যে ছেলের বয়স হচ্ছে, এবার বিয়ে দিতে হবে, তো তারা একটি মেয়ের সাথে বিয়ে দেয়। এবার যে মেয়েটির সাথে ওরা ওই ছেলেটির বিয়ে দেয়, তাদের বড় ছেলের, সেই মেয়েটি ছিল মানে পরমা সুন্দরী বলা যেতে পারে। তো সেই মেয়েটিকে বেশ মানে ওদের আর কি যতটা ক্ষমতা ছিল বেশ ভালো করে আর কি বৌভাত করে বিয়ে করিয়ে নিয়ে এলো। এবং সেই মেয়ের বাড়ি থেকে কিন্তু বেশ আর কি জিনিসপত্র, গয়নাগাটি, মানে মেয়েটির বাড়ি থেকে যতটা দেয়া সম্ভবপর হয়েছিল বেশ সেরকমই তারা জিনিসপত্র নেয়। এবং ঘটনাটা আজ থেকে বেশ অনেক বছর আগের কথাই বলছি, তো বুঝতেই পারছেন যে সেই সময়ও একটা মেয়ের বাবাকে কতটা কষ্ট করে মেয়ের বিয়ে দিতে হতো। তো যাই হোক, বিয়ে হয়ে মেয়েটিকে নিয়ে এলো এরা এই বাড়িতে। কিন্তু ওই যে বললাম, যাদের স্বভাবটাই হয় যে বসে খাবো, বসে শুয়ে থাকবো, কোনো কাজ করব না, তো তারা যখনই মেয়েটিকে বিয়ে করিয়ে নিয়ে এলো, সেই বাড়ির যে বড় ছেলে, তার কিন্তু চরিত্রে কোনো পরিবর্তন হলো না। সে ওই রোজ কাজেও যেত না, মাঝে মধ্যে যেত, মাঝে মধ্যে যেত না। আর ওদের ওই যে জমি ছিল, সেই জমিতে ফসল বিক্রি করে যা টাকা আসতো তা দিয়ে হয়তো ওই এক বেলা কি টেনে টুনে দুবেলা ভাত ডালটুকু জুটতো। বাকি কিন্তু সংসারে আর মানে ভাত ডাল বাদে একটা সবজি হবে, একটা মাছ হবে, সেই পয়সাও থাকতো না। এবার মাঝে মধ্যে কি হতো, মেয়েটার বাপের বাড়ি থেকে টাকা চাওয়ার জন্য মেয়েটির উপরে চাপ দিত। তো মেয়েটি হয়তো তার বাপের বাড়ি থেকে, তার বাড়িও খুব একটা বড়লোক ছিল তা তো নয়, হয়তো কিছু টাকা দিল, সেই টাকা দিয়ে কিছুদিন বেশ মানে মৎসব চললো। আবার যখন টাকা ফুরিয়ে যেত আবার ওই ভাত ডাল আলু সেদ্ধতে চলে আসতো। এবার যাই হোক, মেয়েটি খুবই ভালো ছিল, সবটাকেই মানিয়ে নেয়। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে এই যে ছেলেটি এতটা কুঁড়ে ছিল, ছেলেটির মানে বাবা মাও কিন্তু সেই প্রকৃতিরই মানুষ ছিল, তারা নিজেরাও সেরকম কিছু করতো না। এবং তারা ছেলেটিকেও কখনো বলতো না যে না তুমি বিয়ে করেছো, একজনের দায়িত্ব নিতে হবে, তো তুমি কাজে যাও, সেটাও কিন্তু কখনো বলতো না। এবং ওনাদের এই স্বভাবটা গ্রামের মোটামুটি সবাই জানতো। এবং আজকে যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন অর্থাৎ কান্তিবাবু, তিনি এবং তার পরিবারের লোকেরাও সবাই এই ব্যাপারটা জানতো। যাই হোক, এবার বিয়ে হয়েছে কিছুদিন পরে ওদের একটা কন্যা সন্তান হয়। ঠিক আছে, এবার কন্যা সন্তান হওয়ার প্রায় 1-1.5 বছরের মাথায় আবার ওই মহিলার আর একটা পুত্র সন্তান হয়। মানে 1-1.5 বছর হতে না হতেই আবার একটা বাচ্চা, মানে প্রথমে একটা বাচ্চা, সেই বাচ্চাটা যে খুব একটা পুষ্টি পেয়েছে বা মায়ের যে খুব যত্নার্থী হয়েছে তা নয়, মানে বছর ঘুরতে না ঘুরতেই আবার একটা বাচ্চা। যাই হোক, মেয়েটার বয়স কম ছিল, তো বাচ্চা হয়েছে, ঠিক আছে, কোনো রকমভাবে ওভাবেই মানুষ হচ্ছে। এবার পরপর 2টো বাচ্চা হয়েছে, মেয়েটার শরীরে তো পুষ্টি বলতে কিছু তো দিতে হবে, মেয়েটিকে ভালো করে খেতে হবে, কিন্তু এরা খাওয়াবে কি? এরা না ঠিকমতো খাওয়াতো,
মানে যখন বউ প্রেগনেন্ট ছিল তখন না ঠিকমতো খেতে দিত, না তার ঠিকমতো চিকিৎসা হতো, না তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেত। তার কিন্তু মানে ওদের কিন্তু যেটা উনি লিখেছেন যে ওনাদের ওই হুগলিতে সদর হাসপাতাল ছিল কিন্তু, এবং স্বাস্থ্যকেন্দ্রও ছিল, বাট ওখানে সেভাবে আর কি যেত না। যাই হোক, বাড়িতেই দাই ডেকে বাচ্চা হইয়েছে। এবার এই দ্বিতীয় বাচ্চাটা হওয়ার পরে স্বাভাবিকভাবেই বউটি খুব মানে দুর্বল হয়ে পড়ে। যাই হোক, তো এর 2 বছর পরে আবার বউটি প্রেগনেন্ট হয়, এবং বউটি প্রেগনেন্ট হওয়ার পরে তার আবার একটা মেয়ে হয়। এবার এই মেয়েটা হওয়ার পরে বাড়ির লোক একটুখানি মানে নড়ে চড়ে বসে যে 3-3টে বাচ্চা হয়ে গেল। এবার ঘটনা হচ্ছে যে বাড়িতে যে বাচ্চাগুলো হচ্ছে, বাচ্চাদেরও কিন্তু খুব একটা ভালো মানে পুষ্টিকর খাবার দাবার দেওয়া বা তাদের যত্ন আত্তি করা কিছুই হতো না। আর ছেলেটার যে মা বাবা ছিল তাদের কিন্তু খুব একটা বয়স ছিল না, মানে ছেলেটির মায়ের বিশেষত, সে কিন্তু বেশ জোয়ান, সে কিন্তু চাইলে কিছু কাজকর্ম করা বা কিছু করা সে করতে পারে। কিন্তু তারা এমনই প্রকৃতির মানুষ ছিল যে ছেলেটির মা বাড়িতেও যেটুকু যা ঘরের কাজকর্ম থাকে সেটাও করতো না। সে আবার সেই কাজগুলো তার বৌমাকে দিয়ে করাতো। তার বৌমা সব কাজগুলো করতো। ফলে একে তো খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না, বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা হচ্ছে, ফলে সে না খুব অসুস্থ হয়ে পড়ে। এবং এই অসুস্থতা যখন একটু কাটে, একটু যখন তার শরীরটা ঠিক হয়, সে আবার প্রেগনেন্ট হলো। এই যে চতুর্থবারের বার যে সে প্রেগনেন্ট হলো, তো সেই অবস্থাটা বুঝতেই পারছেন ভীষণ কঠিন, খুব কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে যায়, এবং মেয়েটি কিন্তু ভীষণ রকমভাবে অসুস্থ হয়ে পড়ে। মানে থ্রু আউট মানে এই 4th প্রেগনেন্সিতে মেয়েটির শারীরিক অবস্থার খুব অবনতি হয়। যাই হোক, তো সেখানে যে মানে দাইমা ছিল সেও এসে বলে যে আপনাদের তো বউয়ের অবস্থা ভালো নয়, ওকে মনে হয় হাসপাতালে নিয়ে গেলেই ভালো হবে। এবার এরা সব জেনে শুনেও না বউটাকে ঠিকমতো খেতে দিত, না তাকে মানে রেস্ট করতে দিত, সে বিশ্রাম নিতেও খুব একটা সময় পেত না। তো যাই হোক, অনেক কষ্টে দাইমা মানে বাচ্চাটাকে সময়ের আগেই বার করে নিতে বাধ্য হয়। এবার বুঝতেই পারছেন তখনকার দিনকাল বলে তাও ব্যাপারটা ম্যানেজ করা গিয়েছিল, এখনকার দিন করলে তো আর হতো না। যাই হোক, তো সেই যে বাচ্চাটি হয়, সেই বাচ্চাটি সময়ের আগে হয়েছে, বেশ কিছুটা আগে। তো বাচ্চাটি তো ভীষণ ছোট হয় এবং খুব দুর্বল হয়, বাচ্চাটি জন্মানোর পরেই একটু অসুস্থ হয়ে যায়। এবং খুব যখন বাচ্চাটা অসুস্থ হয় তখন গ্রামের লোকজন আর কি তারা বলে কয়ে বাচ্চাটাকে এবং বাচ্চাটার মাকে দুজনকেই ওই সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি তো মানে বেশ বকাবকি করে বাড়ির লোককে, যে আপনাদের কি কোনো আক্কেল নেই, আপনারা এই মেয়েটার তো মানে শারীরিক দিক থেকে ও তো এখনো সুস্থই হয়নি, ওর ভিতরে একদম দুর্বলতা রয়েছে, ওর মানে রক্তাল্পতা রয়েছে, এই অবস্থায় এত পরপর বাচ্চা হওয়া এটা তো ঠিক না, আপনাদের তো ভুল হয়েছে এটা। যাই হোক, তো বাচ্চাটার ট্রিটমেন্ট হয়, বাচ্চাটা বিপদমুক্ত হয়, এবং বাচ্চাটির মাকেও আর কি ওষুধপত্র দেয় এবং বলে যে একে কিন্তু খুব ভালো করে যত্ন আত্তি করে রাখতে হবে, একে ভালো করে খাবার দিতে হবে, বিশ্রাম করাতে হবে, এগুলো বলে। কিন্তু ওই যাই হোক, যে সমস্ত মানুষের মানে প্রবৃত্তিটাই খারাপ হয়, তাদেরকে যে যতই বলুক, যে যতই বোঝাক, তাতে কিন্তু খুব একটা লাভ হয় না। এক্ষেত্রেও তাইই হলো। বউটি বাড়িতে এলো, বুঝতেই পারছেন যে 4-4টে বাচ্চা, এবার বাচ্চাদের দেখাশুনো করার জন্য তো কাউকে দরকার। আর মেয়েটার যে শাশুড়ি ছিল সে কিন্তু বেশ জোয়ান ছিল, কিন্তু সে ভাবতো যে বউ আছে আমি কেন করব। তো সেই মেয়েটি কিন্তু বাড়িতে এসে খুব একটা বিশ্রাম পায় না, তাকে সেই বাচ্চাদের জন্য কাজ করতে হচ্ছে, রান্নাবাড়ি করতে হচ্ছে। আর ওই যে বললাম যে ওরা খুব কুঁড়ে স্বভাবের ছিল, আর ওর বর যে ছিল সে ঠিকমতো কাজ করতো না, ফলে সংসারে যে একটা ভালো মন্দ খাবার দাবার আনবে সেটা আনবে কোথা থেকে। অনেক বলে কয়ে কোনো একদিন হয়তো বউটা বলল যে কিছু একটা নিয়ে আসো, সেদিন হয়তো কাজে গেল, সে এত জিনিসপত্র খাবার দাবার আনলো, সে 1-2 দিনেই সেই সব খেয়ে দিয়ে সব উড়ে গেল। যাই হোক, তো এরকম করে তার বেশি দিন চলে না। তো কিছুদিন পরে বউটি খুব অসুস্থ হয়ে পড়ে, এবং এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওর কিন্তু শারীরিক অবনতি হয়। এবং মানে পাড়ার লোকেরা, আত্মীয় স্বজন সবাই বলে যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। তো ওরা বলে যে আমাদের কাছে তো পয়সা নেই, ডাক্তারের কাছে গেলেই ডাক্তারবাবু ওষুধ লিখে দেবে, কোথা থেকে পাবো। তো এই সমস্ত গড়িমসি করে করে যখন ওকে ডাক্তারের কাছে আলটিমেটলি নিয়ে যায়, তখন ডাক্তারবাবু মানে কি করবে, একদম লাস্ট মোমেন্টে আর কি নিয়ে এসেছে, এবং যথারীতি খুব দুর্ভাগ্যবশত বউটি মারা যায়। এবার 4-4টে বাচ্চা রেখে বউটি মারা গেল।
এবং ছোট বাচ্চাটা তখন মানে জাস্ট কয়েক মাস হবে। তো এদের তো বাড়িতে একেবারে মরা কান্না শুরু হয়ে গেল। এবং মেয়েটির যে শাশুড়ি ছিল, সে বউ মানে ছেলের বউ চলে গেল, একটা অল্প বয়সী বাচ্চা মেয়ে চলে গেল এদের গাফিলতির জন্য। তার জন্য যতটা না কাঁদছে, তার থেকে বেশি সে এই কারণে কাঁদছে যে বাচ্চাগুলোকে এবার ওনাকে দেখতে হবে। এবং যেহেতু ছোট বাচ্চাটা অনেকটাই ছোট, সে মানে মায়ের দুধের উপরেই সে ডিপেন্ডেন্ট, তো সে এমন করছে। তো গ্রামের একজন বউ ছিল, তার আর কি সদ্য বাচ্চা হয়েছে, তো সে বলল যে ঠিক আছে, ওর খাওয়ানোর দায়িত্বটা আমি নিচ্ছি, আমি ওকে খাওয়াবো। তো ওই মহিলা তো খুব খুশি যে ঠিক আছে, একটা বাচ্চার দায়িত্ব না হয় এ নিল। এবার বাকি 3টে বাচ্চা রয়েছে, তো কিছু করার নেই, তো এনাকে সে দায়িত্ব নিতে পারে। ওর যে বর ছিল, সে বরটা না মানে মায়ের কথায় উঠতো বসতো, সে মায়ের কথা ছাড়া কিছু বুঝতো না। মানে মা যদি তাকে বলে যে এটা এই কথাটা শুনে হাস, তো তবে সে হাসবে। সে তাকে যদি বলে যে তুই এই বিষয়টা দুঃখ পা, তবেই সে দুঃখ পাবে, তাহলে সে দুঃখও পেতে পারবে না, এরকম আর কি ব্যাপার। মানে এখনকার দিনে যেটাকে মামাস বয় বলে, সেটা কিন্তু একেবারে আক্ষরিক অর্থে সেই লোকটি সেরকম ছিল। যাই হোক, তো কিছুদিন সেই শোক চললো, 1-1.5 মাস সেই শোক চললো। এবং এর মধ্যে ছেলেটির যে মা ছিল, সে সারা গ্রামের লোককে বলে বেড়াতে লাগলো যে ওনার নাকি প্রচণ্ড শরীরে ব্যথা, ওনার হাঁটু ব্যথা, ওনার কাঁধ ব্যথা, ওনার পেটে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, তার পক্ষে নাকি এই বাচ্চা সামলানো খুব সমস্যা হয়ে যাচ্ছে। এদিকে ওই গ্রামের সকলে জানে, সকলেই যেহেতু সবাইকে চেনে, তো সবাই জানে যে ওই মহিলার কিন্তু বয়স খুব বেশি নয় এবং সে যথেষ্ট মানে কর্মঠ। এবং তার পক্ষে 3টে বাচ্চা মানুষ করতে এত কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু কেউ জানে না। তো ওনাদেরকে সবাই বলতো যে তুমি তোমার ছেলেকে বলো ভালো করে কাজকর্ম করতে, বাচ্চাগুলোকে ভালো করে খাওয়া দাওয়া করাও, বাচ্চাগুলো তো রোগা, পুষ্টি বলে কিছু নেই শরীরে। কিন্তু সে সবসময় বলে আমরা কোথায় পাবো, আমাদের তো কিছু নেই, এরকম করে আর কি বলে। এবং ওই বউটি মারা গেছে ধরুন ওই 3 থেকে 4 মাস হবে। হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে যে ওদের বাড়ির মানে একদম যে সদর যে দরজা, সেই দরজার সামনে 2টো কলা গাছ পাতা, সেখানে মানে ওই কলসের মধ্যে ডাব দেওয়া, মানে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে যেরকম আর কি হয় সেরকম আম পাতা দিয়ে ঝোলানো। তো গ্রামের একজন হঠাৎ করে এরকম দেখেছে, তো তাদের একটু কিউরিয়াসিটি হয়, স্বাভাবিক, যে এই বাড়িতে 4-5 মাস হয়েছে হয়তো বউটা মারা গেছে, এখনই কি অনুষ্ঠান। তো ওরা ভেবেছে যে বাচ্চার হয়তো অন্নপ্রাশন দেবে বা কিছু। তো গ্রামের একজন উৎসাহী মানুষ সে ওদের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে যেটা শুনছে যে ওরা নাকি ওদের ছেলের বিয়ে দিচ্ছে এবং কালকেই বিয়ে, সেই জন্য আজকে ওরকম করে সাজিয়েছে, কলা গাছ দিয়েছে। এবার যখন ওরা বিয়ের কথাটা বলে, তখন ওই ছেলের মাটি মানে সে একেবারে কাঁদো মুখ করে বলছে যে আমার ছেলে তো বিয়েই করতে চাইছিল না, কিন্তু শুধু এই বাচ্চাগুলোকে কে দেখবে সেই জন্য আমরা বিয়ে দিতে চাইছি, নাহলে আমরা কেন বিয়ে দিতে যাব, আমাদের বিয়ে দেওয়ার কোনো শখ নেই, আমাদের বৌমা কত সুন্দরী ছিল, কত ভালো মেয়ে ছিল, আমরা আর কি বিয়ে দিতাম। একজন আমাদেরকে বহুদিন থেকেই বলছিল যে আমার মেয়েটাকে একটু আপনার বাড়িতে বিয়েতে গিয়ে বউ করে নিয়ে যান না, বারবার করে বলছিল। তাই ভাবলাম যে ঠিক আছে, বিয়ে করে বউ করিয়ে নিয়ে আসি, গরিব বাড়ির মেয়ে, সেই জন্য আমরা মানে বিয়েটা করাচ্ছি। এবার গ্রামের লোকেরা মানে যখন এই বউটি মারা যায়, তারপর থেকে না গ্রামের লোকেরা ওদেরকে খুব একটা পছন্দ করতো না। তার কারণ খুব স্বাভাবিক, কারণ সবাই জানে যে বউটা খুব ভালো ছিল এবং বউটার যে কোনো যত্ন আত্মীয়রা করতো না সেটাও সবাই দেখেছে। ফলে গ্রামের লোকেরা না ওদেরকে একটু এড়িয়ে চলতো। এবং কান্তিবাবু যিনি ঘটনাটা যে পাঠিয়েছেন, তার ফ্যামিলিও তার মধ্যেই পড়ে। তো সবাই গ্রামের মধ্যে কথাটা রটে গেল যে ওর ছেলেটার আবার বিয়ে দিচ্ছে কালকে। তো সবারই একটু খারাপ লাগে যে মাত্র 5 মাস হয়েছে হয়তো মেয়েটা মারা গেছে, এত 4-4টে বাচ্চা রয়েছে। যাই হোক, সবাই ভাবলো যে ঠিক আছে, যদি একটা ভালো মেয়ে আসে, যদি বাচ্চাগুলোকে নিজের মতো আপন করে নেয়, যদি তাতে ছেলেটার মতিগতি ফেরে সংসারে কাজকর্ম করে, তাহলে আর ঠিক আছে, ভালোই, খারাপ কি। গ্রামের লোকেরা কেউ কিছু বলেনি এবং পরের দিন বিয়ে হয়। এবং ওরা বিয়ের পরে কোনো বৌভাতের অনুষ্ঠান কিছুই করেনি, শুধু গ্রামের কয়েকজন লোককে ওরা বলে যে একটু বাড়িতে এসে বউকে দেখে যাবেন আর একটু মিষ্টিমুখ করে যাবেন। তো গ্রামের কয়েকজন গেছে, তো গিয়ে দেখছে যে একটি মেয়ে, সেই মেয়েটির বয়স হবে খুব বেশি হলে মেরে কেটে 16 কি 17 হতে পারে, তাও 17 হয়তো হবে না, ওই 16-17ই ধরে নেওয়া যাক।
তো 16-17 বছর একটি মেয়ে। মেয়েটি দেখতে সুশ্রী বলা যেতে পারে আর কি, গায়ের রং শ্যামবর্ণ, কিন্তু খুবই ভালো সাদাসিধে একটি মেয়ে। এবং মেয়েটি যে ওই বাড়ি থেকে বিয়ে হয়ে এসেছে, একটা সাধারণ ছাপার শাড়ি পরেছে, বোঝা যাচ্ছে যে মানে মেয়েটির আর কি বাপের বাড়ির অবস্থা খুব একটা যে ভালো নয়, আর্থিক অবস্থা সেটা বোঝা যাচ্ছে। এবং সেই অর্থে দান বলুন বা বিয়েতে জিনিসপত্র দেওয়া সেরকম কিছুই দিতে পারেনি। তো গ্রামের লোকেরা ভাবে যে ঠিক আছে, একটা গরিব বাড়ির মেয়ে, এভাবে তো মানে বিয়ে তো হয়তো এভাবে কষ্টই হতো, তো এরা বিয়ে করিয়ে এনেছে, 4টে ছেলেমেয়ের যদি মা হিসেবে দায়িত্ব নেয় তাহলে খারাপ কি। তো গ্রামের লোকেরা কিন্তু মেয়েটিকে আশীর্বাদ করে মিষ্টি খেয়ে চলে যায়। এবং ওই যে মেয়েটি ওরা বিয়ে করিয়ে আনে, সেই সময় ধরুন মেয়েটির বয়স ছিল ওই 16-17, আর সে সময় ছেলেটির বয়স ছিল প্রায় ওই 32-33 হবে, মানে প্রায় দ্বিগুণ বয়সী। ঠিক আছে, গ্রামের লোকেদের এই ব্যাপারটা দেখুন, তখনকার দিনে অনেক বেশি এজ গ্যাপে বিয়ে হতো না তা নয়, কিন্তু এক্ষেত্রে গ্রামের লোকেদের একটু বিষয়টা খটকা লাগে, একটু খারাপও লাগে, যেহেতু ওই বাড়িতে একটা এরকম ঘটনা ঘটে গেছে। এবং সেই ঘটনার জন্য মেয়েটি শ্বশুরবাড়ির লোকই কিন্তু প্রকৃতপক্ষে দায়ীই ছিল। যাই হোক, তো তারা তো বাইরের লোক, গ্রামের লোক, তারা আর কি বলবে। তো সেই মেয়েটিও যথারীতি বিয়ের পরের দিন থেকেই হেসেলে ঢুকে গেছে, রান্নাবাড়ি করছে, বাচ্চাগুলোকে দেখছে। কিন্তু ছেলেটা প্রথম কিছুদিন সবাই গ্রামের দেখতো যে কাজে যেত, বেশ রেগুলার কাজ করতো, তো সবাই ভাবলো যে ঠিক আছে, একটা খারাপ ঘটনা ওদের সাথে ঘটেছে, তো এবার হয়তো ছেলেটা নিজেকে পরিবর্তন করেছে, এবার হয়তো সংসারে মন এসেছে। কিন্তু সবাই যেটা ভাবলো অ্যাকচুয়ালি কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। কেন হয়নি তার কারণটা কিন্তু কয়েক মাস পরেই বোঝা গেল। কারণ কয়েক মাস পর থেকে আবার ছেলেটি যে কে সেই হয়ে গেল। সে অর্ধেক দিন কাজে যেত আর অর্ধেক দিন কাজে যেত না। এবং এই বউটিও যথারীতি মানে বিয়ের 1-1.5 বছর পরেই আবার সে সন্তান সম্ভবা হয়, মানে এই বউটিও সন্তান সম্ভবা হয় এবং তার একটি পুত্র সন্তান হয়। তো গ্রামের লোকেরা তো তখন ভাবছে যে নিশ্চয়ই এই বউটিকে এবার এরা যত্ন আত্তি করে রাখবে, কারণ এই মেয়েটারও বয়স বেশি না। তো দেখা গেল যে সেরকম কিছুই না, মেয়েটা সেই কাজকর্ম করছে, তারপরে বাচ্চাগুলোকেও প্রতিপালন করছে, আর অন্য যে 4টে বাচ্চা, মানে সেই অর্থে বিশ্রাম পাওয়া বা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করারও সেসব কিছুই করছে না। এবং একদিন মানে মেয়েটি গ্রামের একজন আর কি তার সাথে কথা বলে, এবং তো মেয়েটি নাকি কেঁদে কেঁদে বলেছিল যে ওকে নাকি ওর শ্বশুর বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি ওর বর সবাই নাকি কথা শোনায় যে তোমাকে তো দেখতে ভালো না, তোমার বাড়ির লোক গরিব, তোমার নাকটা চ্যাপ্টা, তোমার গায়ের রং শ্যামবর্ণ, আমাদের বাড়ির আগের বউ অনেক সুন্দরী ছিল, তোমাকে নিয়ে এসেছি শুধুমাত্র এই বাচ্চাগুলোকে প্রতিপালন করার জন্য। এরকম করে ওকে নানান কথা শোনাতো, মানে এইভাবে গুঞ্জনের শিকার হতো মেয়েটি দিনের পর দিন। এবং এটি মেয়েটির খারাপ লাগতো, যে কোনো মেয়েরই খারাপ লাগারই কথা। তো যথারীতি ওরও খুব খারাপ লাগতো, বাট খুব গরিব বাড়ির মেয়ে ছিল তো। আর আজ থেকে 42 বছর কি 45 বছর আগে মানে সমাজটা আরও অন্য রকমের ছিল। তখন কিন্তু এই চট করে বিয়ে ভেঙে বেরিয়ে আসা এটা কিন্তু একদমই সহজ ছিল না। এখন এগুলো যেমন অনেকটা মানে সমাজ অনেক চেঞ্জ হয়ে গেছে, এগুলো খুব কমন ব্যাপার হয়ে গেছে এখন ডিভোর্সটা, বাট আগে সেই সময় কিন্তু এটা একদমই কমন ব্যাপার ছিল না। আর একটা গরিব বাড়ির মেয়ে, সে পড়াশুনোও জানে না ঠিক মতো, সে যদি বেরিয়ে আসে তার কি হবে। তো মেয়েটি যাই হোক সব কিছু মুখ বুঝে মেনে নিয়ে সে কিন্তু সংসার করে। এরপরে যাই হোক যখন মেয়েটির বাচ্চা হয়, তারপরে এই মেয়েটিও কোনো সংসারে যে একটা বিশ্রাম পাওয়া বলুন বা তার যত্ন আত্তি বলুন কিছুই হয় না। এবং এই মেয়েটির কন্ডিশন যেন আরোই খারাপ ছিল। এবং দিনের পর দিন ওকে কিন্তু নানান গুঞ্জন শোনানো হতো, অনেক খারাপ কথা বলা হতো, মেয়েটির গায়ের রং কালো বলে, মানে মেয়েটির বাড়ির লোকের খুব একটা পয়সা নেই বলে, এরকম নানান কথাবার্তা বলা হতো। এবং অদ্ভুতভাবে মানে কি হলো কেউ জানো না, মানে বাচ্চাটা হওয়ার যখন 1.5 বছর হলো, বাচ্চাটার বয়স আর কি 1.5 বছর হওয়ার পরে ওদের বাড়ির কাছে একটা কুয়ো ছিল, এবং সেই কুয়োর পাড়ে একটা আমলকি গাছ ছিল। তো হঠাৎ করেই ওই আমলকি গাছে মানে মেয়েটিকে একদিন ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এবং এই ঘটনাটা যখন ঘটে তার একদিন আগে
বাড়িতে মানে বাড়ির সকলে ওই মেয়েটির সাথে খুব ঝগড়া অশান্তি করে এবং মেয়েটিকে মারধরও করে। তারপরেই মেয়েটি এরকম একটা চরম সিদ্ধান্ত নেয় এবং সে তার নিজের জীবনটা শেষ করে দেয়। এবং এই জিনিসটা কিন্তু গ্রামের মধ্যে বেশ একটা আলোড়ন সৃষ্টি করে, যে এই বাড়ির লোকগুলো এতটাই খারাপ যে একটা বউকে বিনা চিকিৎসায়, যাকে বলে বিনা যত্নার্থে বিনা চিকিৎসায় যাকে বলে, সেই বউটা তো মারা গেল, আর এই বউটার সাথে এমনই অশান্তি করেছে যে এই বউটা এরকমভাবে আমলকি গাছে এরকমভাবে মানে নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এরকমভাবে নিজের প্রাণ নিয়ে নিয়েছে। কিন্তু এই ছেলেটির বাড়ির লোক, মানে ছেলেটির মা বাবা ছেলেটি, তারা গ্রামের লোককে যেটা বলে যে মেয়েটি নাকি মানে রাতের বেলা, দিনের বেলা মেয়েটি স্বাভাবিক থাকতো, রাতের বেলা নাকি মেয়েটি অসংলগ্ন কথাবার্তা বলতো, কাউকে চিনতে পারতো না, অস্বাভাবিক আচরণ করতো, এবং মেয়েটির মানসিক সমস্যা ছিল, রীতিমতো মানসিক সমস্যা ছিল, এবং ওরা বলে যে মেয়েটির নাকি আরও রোগও ছিল, এরকম নানান কথাবার্তা বলে। এবং ওরা বলে যে মেয়েটির আগেও নাকি এরকম আত্মহননের চেষ্টা করেছে, ওরা নাকি সেটাকে মানে বাঁচিয়েছে। তো এবারে দুপুরবেলা সবাই বাড়িতে, ওনার বর ছিল না, ওর শ্বশুর শাশুড়ি কাজে ব্যস্ত ছিল, তো তারা দেখতেই পায়নি কখন মেয়েটা এই ঘটনাটা ঘটিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে মেয়েটির বাড়ির লোক প্রচণ্ড গরিব ছিল, তো তারা যখন এই ঘটনা শুনে আসে, তারা তাদের মেয়ের সম্পর্কে কথাগুলো শোনে, কিন্তু তারা যে প্রতিবাদ করবে বা তারা যে বলবে যে না আমাদের মেয়ে সুস্থ স্বাভাবিক ছিল, তারা মানে কথাটা বলে, কিন্তু ওই যা হয় আর কি, তারা এমনি শোকাহত ছিল, তারা কিন্তু তাদের কথাটাকে প্রতিষ্ঠা করতে পারে না। এবং গ্রামের লোকেরা কিন্তু মোটামুটি নিশ্চিত ছিল যে মেয়েটা বলে, ওই যে বললাম যে গ্রামের একজনকে বলেও ছিল যে ওকে বিভিন্ন রকমভাবে কথা শোনাতো, গুঞ্জন শোনাতো, তো সবাই বুঝতেই পেরে যায় যে মেয়েটির উপরে নিশ্চয়ই মানসিক অত্যাচার হয়েছে, নাহলে মেয়েটি কেন এরকম একটা পথ বেছে নেবে। আর মানে ওই মেয়েটাকে সারাদিন খাটতে হতো, সারাদিন। এবার একটা মানুষের তো জীবন বলে কিছু থাকবে, আর বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে এমনি অনেক শারীরিক পরিবর্তন আসে, প্রচণ্ড দুর্বলতা থাকে, তো সব মিলিয়ে এই মেয়েটার ডিপ্রেশনে চলে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। এবং সেই জায়গা থেকে যদি মেয়েটা একটা এরকম ঘটনা ঘটিয়েও ফেলে, সেটাও কি খুব অস্বাভাবিক? কিন্তু ছেলেটির বাড়ির লোক, অর্থাৎ মেয়েটির শ্বশুর বাড়ির লোক বলে উল্টো কথা, যে মেয়েটি নাকি বিয়ের পর থেকেই নাকি মেয়েটি এরকম ছিল, তার মানে বিয়ের আগে মানে মেয়ের বাড়ির লোক এই বিষয়ে ছেলের বাড়ির লোককে জানায়নি যে মেয়েটার কোনো মানসিক সমস্যা আছে। কিন্তু গ্রামের লোকের কাছে কিন্তু ব্যাপারটা বেশ পরিষ্কারই ছিল প্রথম থেকেই। তো গ্রামের লোকরা তখন সবাই ওদের বাড়িতে আসে এবং এসে বলে যে দেখো যা হওয়ার হয়ে গেছে, এবার কিন্তু তুমি আর ছেলের বিয়ে দিও না, তুমি যথেষ্ট মানে তোমার ক্ষমতা আছে, তুমি শারীরিক দিকভাবেও যথেষ্ট মানে সক্ষম, তুমি এই বাচ্চাগুলোকে মানুষ করো, মানে শাশুড়িকে বলে আর কি। তো সে তখন বলছে আমার কাঁধে ব্যথা, আমার হাঁটু ব্যথা, এরকম আর কি সে বিভিন্ন রকমের বাহানা করছে। এবং গ্রামের লোকেরা তখন একটু রেগেই যায়, বলে যে তোমরা মেয়েদেরকে কি মনে করেছো, তোমরা তোমাদের ছেলের সাথে বারবার মেয়েদেরকে বিয়ে দেবে এবং তাদেরকে যত্নার্থী করবে না, তাদেরকে অত্যাচার করবে, কাজ করাবে, খাটিয়ে মারবে, আর তারপরে কিছু একটা দুর্ঘটনা ঘটলে তোমরা সেই দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। একদম কিন্তু তোমরা ছেলের বিয়ে দেবে না, এরপরে যদি তোমরা বিয়ে দেওয়ার চেষ্টা করো আমরা কিন্তু সেই বিয়েতে ভাঙচি দেবো, মানে একদম এইরকমভাবে বলে যায়। কারণ তাদেরও খারাপ লাগে গ্রামের লোকেদের, যেটা হচ্ছেটা কি। কিন্তু ওই যা বলে আর কি, যে অনেক কিছুই তো অনেক সময় খারাপ হয়, কিন্তু সব কিছু দেখেও বা সব কিছু বুঝেও যে সবসময় না মানে সেটার বিরুদ্ধে কথা বলা কিন্তু যায় না, কিছু কিছু এমন পরিস্থিতিই তৈরি হয়, এক্ষেত্রেও সেটাই হয়েছিল। এবার দেখুন, পরপর ওই বাড়িতে দুটো বউ মারা গেল। এবার এরা তখন কি ভাবছে গ্রামের লোকেরা বুঝতে পারছে না, ওরা না মানে সবাইকে এড়িয়ে চলতো, গ্রামের কারোর সাথে খুব একটা কথা বলতো না, এবং ওরা সবসময় মানে একটা দেখাতো যে ওরা দুই বউয়ের জন্যেই প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ওরা দুই বউকেই খুব ভালোবাসতো ছেলেটা, মানে ইভেন সেই ছেলেটা আর কি সবাইকে গ্রামের লোককে বলেও যে আমি আমার দুই বউকেই খুব ভালোবাসি, আমি আমার সব ছেলে মেয়েদেরকেই খুব আদর করি, ভালোবাসি। কিন্তু বাস্তবে ছবিটা একদমই উল্টো। ওই বাচ্চাগুলো মানে ওই আগের পক্ষের 4টে বাচ্চা আর এই পক্ষের একটা বাচ্চা, এই 5টা বাচ্চা কিন্তু খুব একটা মানে স্বাস্থ্যবান বাচ্চা ছিল না, কারণ ওদেরকেও ঠিকমতো খেতে দিত না, ওদেরকেও খুব অবহেলায় থাকতো, ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াতো, এইরকম কিন্তু ছিল। এবং গ্রামের লোকেরা বুঝতে পারতো যে সমস্যা তো কিছু এদের মধ্যেই আছে, বাট কী সমস্যা সেটা গ্রামের লোকেরা দূর থেকে বুঝতে পারতো না। যাই হোক, এবার ওরা মানে ছেলের বাড়ির লোক ভাবে যে কি করা যাবে, এবার 5টা বাচ্চা,
5টা বাচ্চাকে তো মানুষ করতে হবে। আর মানে ছেলে তো ভীষণই কুঁড়ে, সে কাজ না করলেও সে বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথাও সে নয় বসে থাকে, না হলে সে মানে মদ খায়, এরকম টাইপের আর কি। তো মানুষ করতে গেলে তো মানে ছেলেটার মা ভাবে যে আমাকেই করতে হবে। তো সে তখন ভাবে যে না, যাই হয়ে যাক আবার ছেলের বিয়ে দিতে হবে, একটা মেয়েকে বাড়িতে আনতে হবে, নাহলে সব কাজ আমায় করতে হবে। এবার আচ্ছা, এখানে একটা কথা আন্তিবাবু মেনশন করেছেন যে ওরা এতটাই চতুর প্রকৃতির লোক ছিল, ঘরে অভাব ছিল ঠিকই, কিন্তু ওরা না নিজেরা 3জন কিন্তু খুব ভালো, মোটামুটি একটা ভালো খাওয়া দাওয়া করতো। কারণ বউগুলো রোগা ছিল, বাচ্চাগুলো খুব রোগা রোগা ছিল, বাট ওরা যে 3জন ছিল, এই 3জন কিন্তু খুব রোগা ছিল, বা তাদের দেখে যে খুব অপুষ্টি বোঝা যেত তা কিন্তু নয়। যাই হোক, তো ছেলের মা তখন ফোন দিয়ে আটতে থাকে যে আবার ছেলে কী করে বিয়ে দেওয়া যায়। এবং গ্রামের লোককে তো এবার কিছু একটা অন্যরকম বলতে হবে, নাহলে গ্রামের লোক এবার ভাঙচি দেবে বলে দিয়েছে, আর বিষয়টাও বেশ দৃষ্টিকটু হয়ে যাবে। তৃতীয়বারও বিয়ে দিচ্ছে, কারণ বউ দুটো যদি বেঁচে থাকতো তাহলে না হয় আলাদা ব্যাপার ছিল, যেহেতু বউ দুটো বেঁচে নেই তাহলে এটা একটা বড় মানে একটা অসুবিধে সৃষ্টি করতে পারে। তো তখন উনি ওনার ছেলেকে, যেহেতু ওনার ছেলে ওনার অঙ্গুলি হিরণে উঠত বসতো, উনি ওনার ছেলেকে বলে যে তুই কিছুদিন না খুব বেশি করে কাজ করে একটু ঘর ঠরগুলো আমরা সারাই মারাই করি, একটু ঠিকঠাক করি, তাহলে যদি আমাদের ঘরটা একটু ভালো হয়, আমরা একটু নিজেদেরকে পয়সাওয়ালা দেখাতে পারবো, তাহলে একটা বড়লোক বাড়ির মেয়েকে আমরা বিয়ে করিয়ে আনবো। এবং যে বড়লোক বাড়ির মেয়েটাকে বিয়ে করিয়ে আনবো তাকে আর কি আমরা এই বাচ্চাগুলোর কথা প্রথমে বলবো না, বাচ্চাগুলোকে কোথাও একটা পাঠিয়ে দেবো। তারপরে যখন ওই মেয়েটাকে বিয়ে করে আনবো তার সাথে সাথে আমরা অনেক পণ চাইবো, আমরা বলবো যে আমরা অনেক বড় লোক, তো সেই পণের যে টাকাটা পাবো সেই পণের টাকাটা দিয়ে আমাদের মানে বেশ বেশ কিছুদিন যাতে ভালোভাবে চলে যায়, সেই একটা ওরা ফন্দি করে। এবার ওই মহিলা এতটাই চালাক ছিল, মানে ভাবুন, ওই মহিলা কিন্তু পড়াশুনো জানতো না, কিন্তু তার বুদ্ধি ভাবুন কীরকম। তারা কি করে, তার ছোট ছেলে যেখানে থাকতো সেখানে সে বিয়ে করেছিল। তো ভাবলো যে 5টা ছেলে মেয়েকে বিয়ের সময়টুকু ওই ছোট ছেলের কাছে পাঠিয়ে দেবে, এবং ছোট ছেলেকে বারণ করবে যে তুই বিয়েতে আসিস না, কারণ বাচ্চাগুলোকে নিয়ে এসে থাকবে। এবং যে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করিয়ে আনবে তাদের কাছে বলবে যে আমাদের এই একটাই ছেলে, একমাত্র ছেলে, আর যে জমি জায়গাগুলো ওদের অলরেডি বহুকাল আগে বেচে দিয়েছে সেই জমি জায়গাগুলোই ওরা ওদের সম্পত্তি হিসেবে দেখাবে। কারণ একটা বড়লোক বাড়ির মেয়েকে যদি বাড়িতে বিয়ে করিয়ে আনতে হয় তাহলে কিছু বিষয় সম্পত্তি তো দেখাতে হবে, নাহলে তো আর ব্যাপারটা ধুপে টিকবে না। তো ওরা সেরকম একটা প্ল্যান করে। এবার ওরা তখন ভাবে যে এই বিষয়টা এবারে খুব নিশ্চুপে করতে হবে, মানে একদম বিয়ে করিয়ে বউ নিয়ে সব কিছু পাওনা গন্ডা বউ সমেত ওরা ঘরে ঢুকবে, তারপরে যেন গ্রামের লোক জানে। কারণ এক্ষেত্রে মানে গ্রামের লোকেদেরকে দেখিয়ে মানে দেখাতে ওরা চায় না, কিন্তু একটা বড়লোক বাড়ির মেয়েকে যদি বিয়ে করিয়ে আনে তাহলে একটা বৌভাতের অনুষ্ঠান করতেই হবে, কারণ নালে মেয়ের বাড়ির লোক ভাববে যে কি এমন বড়লোক বাড়ি যেটা বৌভাতের অনুষ্ঠান করছে না। তো ওরা তখন ঠিক করে যে গ্রামের লোকেদের সাথে ওরা খুব ভালো ব্যবহার করবে, যাতে গ্রামের লোকেদেরকে আস্তে আস্তে ওরা হাত করে রাখতে পারে, যাতে করে এই তৃতীয় বিয়ে দেওয়ার সময় বা এই তৃতীয় বিয়ের কথা প্রকাশ্যে এলে গ্রামের কোনো লোক যেন ভাঙচি দিতে না পারে। তো ছেলেটি ওই যে বললাম মামাস বয় ছিল, এখনকার যে টার্ম মামাস বয়, তো সেটা একেবারে আক্ষরিক অর্থে সে ছিল। তো সে ভাবুন, তার 4-4টে ছেলেমেয়ের মুখ দেখে সে মুখের দিকে চেয়ে তার কাজ করতে যেতে ইচ্ছে করতো না, তার স্ত্রীর কথা ভেবে কাজ করতে যেতে ইচ্ছে করতো না, ভবিষ্যতের কথা ভেবে তার কাজ করার ইচ্ছে ছিল না। কিন্তু যেহেতু তার মা তাকে বলেছে, মানে ভাবুন, যে মা জানে যে তার কথা শুনে তার ছেলে চলে, সেই মা তাকে সময় থাকতে কখনো ভালো বুদ্ধি ভালো শিক্ষাটা দেয়নি। মানে আমি জানি না এরা কী ধরনের মানে মাতৃধর্ম পালন করেন। যাই হোক, তো সে তখন কাজ করা শুরু করে এবং কাজ করছে, এবং ওই যে বললাম যে ওই যে জুট মিলে যে কাজ করতো প্রত্যেক দিনের আর কি টাকা পেত, তো সেই টাকা দিয়ে ঘর সারাই হলো, সেই টাকা দিয়ে ঘরের একটু করে ভালো আসবাবপত্র কেনা হলো, যাতে করে ওরা দেখাতে পারে যে ওরা বেশ বড় লোক। এবং বাচ্চাগুলো কিন্তু খুবই আর কি একটা যাকে বলে অভাবের মধ্যে তাদেরকে কিন্তু ওরা বড় করছিল। মানে বাচ্চাগুলোর কিন্তু এর জন্য কোনো কিছু উন্নতি হয়নি যে ওদেরকে ভালো জামা কাপড় দিচ্ছে বা ওদেরকে ভালো পড়াশুনো শেখাচ্ছে। মানে ওই গ্রামে একটা যে প্রাইমারি নর্মাল যে একটা সরকারি প্রাইমারি স্কুল ছিল সেখানে বাচ্চাগুলো পড়তে যেত, তাদের খাওয়া পোশাক আশাক সব কিছুই মধ্যেই একটা দারিদ্রতার ছায়া ছিল, কিন্তু ঘরটাকে ওরা ভালো করে সাজানো গোছানো শুরু করেছিল।
এবং এটা দেখে গ্রামের লোকেরাও কিন্তু একটু অবাক হয় যে বাবা, বউ মরে গেল দুটো, এখন হঠাৎ করে ঘরদোর সাজাচ্ছে কেন? এবং যারা মানে গ্রামের লোকেরা প্রশ্ন করতো, তাদের ওরা না খুব মিষ্টি মুখে হাসি মুখে বলতো যে না, বাচ্চাগুলো তো বড় হচ্ছে, তো ওদের মুখের দিকে চেয়েই একটু ঘরদোরটাকে একটু সাজাচ্ছি, একটু যাতে ওদেরও ভালো লাগে। অথচ সেই বাচ্চারা কিন্তু ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তাদের পাতে কিন্তু রোজ মাছও পড়ে না, এইরকম টাইপের। এবার গ্রামের লোকেরা মুখ্য সূক্ষ্ম, ওদের মতো তার অত চালাক লোকজন ছিল না, তো তারা কোথাও ভাবে যে হয়তো সেটাই যেটা বলছে সেটাই ঠিক। কিন্তু ওই মহিলা মানে ওই ছেলেটির মায়ের মনে যে এত প্যাচ আছে, এত প্ল্যানিং আছে, সেটা কিন্তু গ্রামের লোকেরা মানে বুঝতেই পারেনি। মানে ওদের ধারণার বাইরে ছিল যে ওরা অ্যাকচুয়ালি ছেলেটার আবার তৃতীয় বিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে ভাবুন কী ধরনের নিম্ন রুচির মানুষ, দুটো মেয়ে মারা গেল, অকালে তাদের প্রাণ দুটো চলে গেল, সেটা নিয়ে কিন্তু এদের কোনো ভূক্ষেপ নেই, কোনো মায়া দয়া নেই, তারা তৃতীয় বিয়ে দিতে চাইছে। এবং এইখানেই হয়তো ওরা সব থেকে বড় ভুল করে ফেলেছিল। ওরা ভেবেছিল যে ওরা যা খুশি করতে পারে, এবং এই যে দুটো মেয়ে মারা গেল, এটার কোনো রকম কোনো অপরাধ বোধ বলুন বা খারাপ লাগা বলুন, কিছুই ওদের মধ্যে কাজ করতো না। এবং ওরা হয়তো ভাবতো যে আমরা সব কিছুই করতে পারি, কি আর হবে। কিন্তু কি হওয়ার এবার বাকি ছিল সেটা এবার আপনারা এই পরবর্তী মানে ঘটনাটার এবার আমি আরও যত এগোবো, আপনারা এবার বুঝতে পারবেন যে ওদের সাথে এবার কি হওয়া শুরু হলো। এদিকে তো যেটা হলো যে ছেলেটির বাড়ি থেকে বিয়ের জন্য বেশ তোড়জোড় শুরু করলো, চারিদিকে সম্বন্ধ দেখা চলছে। এবং ওরা বেশ একদিনে ঘরদোর বেশ একটু গুছিয়ে ফেলেছে, যাদের নিজেদেরকে একটু অভিজাত দেখানো যায়। তো এদিকে বাচ্চাগুলো কিন্তু খুবই অবহেলায় ওখানে মানুষ হচ্ছিল, এবং দুটো বাচ্চাকে মানে বড় দুটো বাচ্চাকে ওরা ওই ওদের যে সামনেই যে একটা সরকারি প্রাইমারি স্কুল ছিল সেখানে কোনো রকমে ভর্তি করেছিল, এবং সেটাও কিন্তু মানে আশেপাশের লোক আত্মীয় স্বজনের কথায় চাপে পড়ে ওরা ভর্তি করেছিল। আর ওই দুবেলা দুমুঠো ওদের খেতে দিত, ব্যাস এটুকুই। এবং সেটার জন্য কিন্তু ছেলেটির মা যে ছিল সে সারাক্ষণ সবাইকে বলে বেড়াতো যে তার খুব কষ্ট হয়, তার শরীরে খুব অসুবিধে রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু সেরকম কিছুই অসুবিধে ওনার ছিল না। এবার বুঝতেই পারছেন যে একদম ছোট যে বাচ্চা দুটো ছিল, সব থেকে ছোট যে বাচ্চা দুটো ছিল, ওদের মাকে ছাড়া তো খুবই অসুবিধে হচ্ছে। এবং ওরা একটু মাঝে মধ্যে, ছোট মানুষ একটু হয়তো বায়না করতো। তো এই মহিলা আর কি, ওই ছেলেটির মা, সে কিন্তু প্রচণ্ড বকাবকি করতো বাচ্চাগুলোকে, একটু সামান্য দুষ্টুমি করলেই খুব বকাবকি করতো। তো মানে ওই বাচ্চাগুলোর মধ্যে যে সব থেকে বড় ছিল, প্রথম পক্ষের যে সব থেকে বড় যে সন্তান, সে একবার হঠাৎ করেই একদিন বাড়িতে বলে যে কালকে রাতের বেলা মা এসেছিল, মা এসে আমাদেরকে পায়েস খাইয়ে গেছে। এবার হঠাৎ করেই বড় মেয়েটা আর কি যখন এরকম কথা বলেছে, তো সকলের না খুব রাগ হয়, মানে ওই কেন মায়ের কথা বলেছে, বলছে পায়েস খেয়ে গেছিলো, মানে তখন বলছে আহ কি ভালো খেলাম পায়েসটা। আর ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে তার কয়েকদিন আগেই মানে বাচ্চা মানুষ তো তারা আর কি ওর দাদু ঠাকুমার কাছে পায়েস খাবো বলে একটু বায়না করেছিল। যথারীতি ওদের পায়েস তো বানিয়ে দেয়নি, উল্টে অনেক কথা বলেছে যে জানিস পায়েস করতে দুধ লাগে, চিনি লাগে, চাল লাগে, কোথা থেকে আসবে, এরকম বলেছিল। তো তারপরে যখন বলছে যে মা এসে আমাদের পায়েস খাইয়েছে, তো তখন মানে বাচ্চাগুলোর যে বাবা, সে না তখন অবাক হয়ে গেছে যে আবার কি কথা, মা এসে আবার কি করে পায়েস খাওয়াবে। তো সে তখন জিজ্ঞেস করেছে যে কখন এসছিল, কি ব্যাপার। তো তখন ছেলেটার মা এসে নাকি উল্টে বলে, মানে একটু হেসে ব্যঙ্গ করেই, যাকে বলে ভাবুন বড় মেয়েটারও তো বয়স খুব একটা বেশি নয়, তো সে নাকি ব্যঙ্গ করে তখন বলেছিল যে ভালো তো, তাহলে ঘরে তোরা আর খাওয়া দাওয়া করিস না, তোর মা যখন তোদেরকে পায়েস খাওয়াচ্ছে তাহলে তোদের সবার যেন খাওয়ানোটা ওখান থেকেই খেয়ে আসবি। তোর মা যখন এসে তোদের পায়েস খাইয়ে যাচ্ছে তাহলে বলবি সারাদিনের খাবার দাবার সব এসে খাইয়ে যেতে, এরকম করে ব্যঙ্গ করে সে বলে। এবার জানেন তো, মানে আপনারাও হয়তো শুনেছেন যে মানুষ যখন একধার্সে খারাপ কাজ করে, পাপ করে, তখন তারা করেই যায়। বাট একটা সময় আসে যখন না সেই পাপের ঘোড়াটাও পূর্ণ হয়ে যায়। ওই পরিবারের হয়তো সেই পাপের ঘোড়াটা সেই মুহূর্তে প্রায় পূর্ণ হতে চলেছিল। এবার এই যে ব্যঙ্গ করে বলল, এই ব্যঙ্গ করাটা যে ওনাদের পরিবারের উপরে কতটা ভারী পড়তে চলেছে সেটা হয়তো উনি বুঝতে পারেনি।
যাই হোক, তো এরপরও বেশ কিছুদিন খুব সব কিছু স্বাভাবিক ছিল, কোনো অস্বাভাবিকতা ছিল না। কিছুদিন পর থেকে হঠাৎ করেই মানে বাড়িতে ওরা আর কি একটা মেয়ের সাথে বিয়ের কথাবার্তা বলা শুরু করেছে, সম্বন্ধ আর কি এসেছিল। এবং খুব অদ্ভুত বিষয় হচ্ছে, মানে যে আর কি বাড়ির মেয়ের সাথে বিয়ে দেওয়ার ওরা চেষ্টা করছিল, তাদেরকে এই আগে যে দুটো বিয়ে ছিল সেই কথাটা সম্পূর্ণ চেপে তো গেছেই, উল্টে যে পাঁচটা বাচ্চা রয়েছে, প্রথম পক্ষের 4টে বাচ্চা এবং পরের পক্ষের 1টি বাচ্চা, তো 5টা বাচ্চাকেই ওরা মানে ওদের আত্মীয় স্বজন, তারপরে ওদের কোন একটা পিসির নাম দিয়ে তাদের ঘরের বাচ্চা হিসেবে বলেছে। এবং যে বাড়ির মেয়ে আর কি ওরা দেখছিল, যেটা মানে উনি কান্তিবাবু যেটা জানিয়েছেন, যেটা আর কি পরে গ্রামের লোকেরা খবর পায়, যে অনেক দূরের একটা বর্ধমানের দিকের একটা গ্রামের বেশ আর কি যাদের টাকা পয়সা আছে সেরকম একটা বাড়ির মেয়ের সাথে এরা বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। এবার ভাবুন আপনারা, যে দুটো বিয়ে, 5টা বাচ্চা, পুরো এই দুটো বিয়ের কথা চেপে যাওয়া, 5টা বাচ্চার কথা চেপে যাওয়া, কত বড় একটা প্রতারণা ভাবুন তো। তো যাই হোক, এরকম এদিকে বিয়ের কথাবার্তারা শুরু করেছে। তো এমন সময় যেটা হলো, প্রত্যেক দিন রাতের বেলা বাড়িতে খুব আওয়াজ আসতো, মানে আওয়াজ আসা শুরু হলো। নয় দরজা জানলা পেটানোর আওয়াজ, নয় ওদের মনে হচ্ছে বাড়ির চাল থেকে ধপ কিছু একটা পড়ছে, নামছে, উঠছে, এরকম একটা কিছু আওয়াজ। এবার যখনই কেউ বাড়ির বাইরে গিয়ে দেখার চেষ্টা করছে, মানে মানে বাড়ির ছেলেটা হোক বা তার বাবা হোক, দেখছে কিছু নেই। আর মানে প্রত্যেক দিন সকালবেলা বিশেষত যে বড় দুটো বাচ্চা ছিল, তারা বলছে যে মা এসে আমাদেরকে এটা খাইয়েছে, মা আমাদের সাথে গল্প করেছে, এরকম কথা বলছে। আর একদম যে ছোট বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা বেশিক্ষণ বাড়িতে থাকতো না, কারণ ওই যে বলেছিলাম যে বাচ্চাটা একদমই দুধের শিশু ছিল। তো ওকে পাড়ারই মানে ওই গ্রামেরই একজন, তিনি সদ্য মা হয়েছিল, তো তিনি যেহেতু দুধ খাওয়াতেন, তো তিনি মানে বেশিরভাগ সময়টা তার কাছেই থাকতো। কখনো কখনো রাতের বেলাও উনি বাচ্চাটাকে দেখতেন। তো এই জিনিসগুলোর প্রথম দিকে বাড়ির লোক খুব একটা পাত্তা দেয়নি, ভেবেছে দূর কি না কি বলছে, অত পাত্তা দেওয়ার দরকার নেই। কিন্তু এই বাড়িতে যখন দিনের পর দিন এই ধরনের আওয়াজ হওয়া শুরু হলো, তখন না সবাই একটু একটু করে ভয় পাওয়া শুরু হচ্ছে তাদের, কারণ তারা বুঝতে পারছে না যে আওয়াজটা কোথা থেকে আসছে। এদিকে যেটা হলো, মানে ওই শাশুড়ি যে ছিল, তার হঠাৎ করে সে একদিন মানে গ্রামে কোথাও একটা গিয়েছিল, তো সেখান থেকে ফিরতে মোটামুটি কটা হবে, ধরুন ওই 7টা বেজে গেছে, বা তখনকার সময় 7টা মানে কিন্তু বেশ অনেকটাই রাত আর কি। তো জায়গাটায় যে খুব অন্ধকার ছিল সেটা নয়, মানে একদম চাঁদ উঠেছে, আর জায়গাটার মধ্যে বাড়িঘরও আছে, এরকম নয় যে বাড়িঘরহীন জনমানবহীন কোনো রাস্তা, সেটা নয়। তো যেটা দেখছে যে মানে উনি যখন রাস্তা দিয়ে আছে, বাড়ির একদম কাছাকাছি, এমন নয় যে উনি বাড়ি থেকে খুব দূরে গেছিলেন, বাড়ির একদম কাছাকাছি উনি চলেও এসেছেন, এমন সময় উনি দেখছেন যে উনি মানে সামনে দিয়ে হাঁটছেন, ঠিক ওনার সামনে দুজন পিছন করে দাঁড়িয়ে রয়েছে, হাতে হাত ধরে দুজন দাঁড়িয়ে রয়েছে, এবং দুটো মহিলা। এবার সরু গ্রামের পথ, তো উনি মানে হঠাৎ করে বলছে যে কে গো, এভাবে দাঁড়িয়ে আছো, সরো, আমি তো যাব। মানে দুজনে হাতে হাত দিয়ে রাস্তাটাকে ব্লক করে দাঁড়িয়ে রয়েছে এরকম। এবার গ্রামে তো মোটামুটি সবাই সবাইকে চেনে, বা যেহেতু রাতের বেলা ওরকম ঘোমটা দিয়ে পিছন করে দাঁড়িয়ে রয়েছে, তো উনি স্বাভাবিকভাবেই, ভদ্রমহিলা তো মুখ দেখতে পায়নি, তো উনি ভেবেছে গ্রামেরই কেউ হবে। তো উনি আর কি বলছে, কে গো তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন গো, আমাকে তো বাড়ি যেতে হবে, তো তোমরা একটুখানি সরে দাঁড়াও। এবার বারবার এই কথা বলছে, কিন্তু মানে জাস্ট যাকে বলে কিছুই আর কি মনে হচ্ছে যেন ওদের কিছুই আর কি গা করছে না, এরকম টাইপের। তো তখন না মানে ওনার একটুখানি সন্দেহ হয় যে এতবার করে বলছি উত্তর দিচ্ছে না, গ্রামের কেউ হলে তো উত্তর দেবে, আর এভাবেই হঠাৎ করে রাতের বেলা বাড়ির বউ দুটো ঘোমটা দিয়ে আছে, বোঝাই যাচ্ছে বউ, মানে অবিবাহিত মেয়েরা তো আর ওইভাবে ঘোমটা দেবে না। তো ওনার একটু সন্দেহ হয় যে উত্তর দিচ্ছে না কেন, তাহলে কি অন্য কেউ, আর এভাবে মানে এক ফোঁটা নড়ছে না, মানে পুরো পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। তো উনি তখন কি করেছে, মানে ওখানে পাশে একটা আলপথ মতো ছিল, তো সেখান দিয়ে নেমে উনি মানে ঘুরে সামনের দিকে তাকিয়ে কিছু একটা বলবে ভেবেছে, যে এই তোমরা কে গো, এভাবে দাঁড়িয়ে আছো কেন, আমাকে যেতে দেবে, একটা কিছু বলবে।
তো উনি যে মুহূর্তে টার্ন নিয়ে ওদের সামনে গেছে, তো ওই যে বললাম যে জায়গাটা যে প্রচণ্ড অন্ধকার ছিল তা নয়। আর দেখবেন আপনি ধরুন একটা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছেন, সেখানে আকাশে অন্ধকার রাতের আকাশেও একটা হালকা আলো তো থাকে, আর সেদিন রীতিমতো চাঁদ উঠেছিল। তো উনি দেখেন যে ওই মহিলা দুটো আর কেউ নয়, ওনারই বাড়ির সেই দুই বউ, যে দুই বউ মারা গেছে। এটা দেখে উনি বাবা গো মা গো বলে ওখান থেকে দৌড়তে গেছে, আর দৌড়তে গিয়ে উনি স্বাভাবিকভাবেই, উনি বেশ মানে স্বাস্থ্যবান একজন মানুষ ছিলেন, উনি মানে একদম হোঁচট খেয়ে পড়ে বাবা গো মা গো বলে চিৎকার করছে। আর আশেপাশের ঘর থেকে, গ্রামের ঘর থেকে সব লোকজন বেরিয়ে এসেছে ওনার চিৎকার শুনে। তো এসে যখন দেখেছে, তখন দেখছে মানে পুরো বোবায় ধরা বলে না, সেরকম বোবায় ধরার মতো উনি করছে, মানে চিৎকারটাও ঠিকমতো আর করতে পারছে না, আর কিছু বলতে চাইছে বাট বলতে পারছে না, আর চোখে মুখে ওনার একটা তীব্র ভয়ের ছাপ রয়েছে। তো আশেপাশে সবাই বলছে কি হয়েছে কি হয়েছে, তো উনি তো কিছুই বলতে পারছে না। অনেক কষ্টে অনেকক্ষণ পরে ওনাকে ওখান থেকে তুলে এনে, মানে উনি তো একটু ভারী শরীরটা ছিল, তো ওনাকে সবাই মিলে তুলে এনে এবং মানে ওনাকে ওই যে মানে ওই পজিশনে কান্তিবাবুর মাও কিন্তু দেখেছিলেন। কান্তিবাবুদের বাড়িও ওখানেই ছিল মোটামুটি কাছাকাছি, তো ওনার মাও বেরিয়ে এসেছিলেন। তো প্রথমে গ্রামেরই একজনের বাড়িতে সামনে ওনাকে নিয়ে যায়, একটু জল ঠল দেওয়া হয়, তারপরে সবাই মিলে ওনাকে ওনার বাড়ি দিয়ে যায়। এবং বাড়িতে যখন ওনাকে দিয়ে যায়, তো তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি এমন দেখলেন বা কি এমন হয়েছিল, আচ্ছা এখানে বলে রাখি উনি কিন্তু বেশ পায়ে ভালো রকমের চোট পেয়েছিলেন ওই পড়ে যাওয়ার জন্য। তো উনি যখন বাড়ি আসে, বাড়িতে আসার পর উনি একটুখানি স্বস্তি পান, তো তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, উনি তখন বলেন যে উনি নাকি ওই রাস্তা দিয়ে ফিরছিলেন এবং রাস্তায় ওনার মানে মারা যাওয়া যে যে দুই বউ বাড়ির মারা গেছে, তারা নাকি ওনার দিকে নাকি তীব্র একটা মানে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়েছিল। তো এটা যখন গ্রামের লোকেরা শোনে, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এ বাবা, মানে এরকম আবার ঘটনা কি করে ঘটে। সাধারণত দেখবেন যে কোনো বাড়িতে যদি কেউ মারা যায় এবং সেখানে যদি কোনো দোষ পায় বা সেখান থেকে যদি কোনো কিছু এই ধরনের ঘটনা ঘটে, সেটা কিন্তু সাধারণত 1-1.5 মাস পর থেকেই শুরু হয়ে যায় বা সাথে সাথে শুরু হয়। খুব বেশি হলে 1-1.5 মাস পর থেকে শুরু তো হয়েই যায়, কিন্তু সেটা কিন্তু এতদিন পর থেকে শুরু হয় এটা কিন্তু খুব একটা শোনা যায় না। তো গ্রামের লোকেদের মধ্যে না মানে একটা আতঙ্ক তো সৃষ্টি হলোই, কিন্তু সকলে না একটুখানি ভাবতে থাকে যে এরা তো লোকজন সুবিধের না, দুটো বাড়ির বউ মারা গেল, 5-5টা বাচ্চা, এরা তো কিছুই দেখাশুনো করে না, তো এদের সাথে তো এরকম হওয়াই উচিত, এদের তো একটু ভয় ডর থাকা উচিত। আবার নিশ্চয়ই মানে গ্রামের লোকেদেরকে বলেনি ঠিকই, বাট ওদের ওই ঘর বাড়ি দেখে সব কিছু ঠিকঠাক করছে সব দেখে না গ্রামের লোকেরা একটা আন্দাজ করেছিল যে নিশ্চয়ই এরা আবার ছেলের বিয়ে দিচ্ছে। আর ওনার যে ছেলে ছিল সে মানে যাকে বলে প্রচণ্ড আর কি মহিলা ঘেঁষা একটা মানুষ ছিল, মানে উনি গ্রামের মধ্যে কারোর সাথে যে অসভ্যতা করতেন তা নয়, কিন্তু সে নাকি নিজেই সবাইকে বলতো একটা বউ না থাকলে কি বাড়িতে ভালো লাগে, বাড়িতে আসতে ভালো লাগে, একটা বউ না থাকলে জীবন তো জীবনই নয়, এরকম করে আর কি বলতো। তো ছেলেটার কথা শুনেও গ্রামের লোকেরা বুঝতে পেরেছিল যে এই ছেলে তো আবার বিয়ে করবে, সে বলে করুক কাউকে, না বলে করুক, নিজে থেকে করুক, বাড়ি থেকে দিক, এই ছেলে বিয়ে করবি। তো গ্রামের লোকেদের আতঙ্ক হয় ঠিকই, কিন্তু তারা মনে মনে ভাবে যে ঠিক হয়েছে, এটা তো হওয়াই উচিত ছিল। এবার ওই মহিলার তো পায়ে খুব চোট পেয়েছে, তো যাই হোক, এবার বাচ্চাগুলোকে তো দেখাশুনো করতে হবে, কারণ মানে কোনো বাচ্চাই খুব একটা বড় নয়, সবকটাই ছোট। তো তখন ওনাদের একজন খুব দুঃসম্পর্কের এক আত্মীয় ছিল, তো তাকে অনেক বলে করে ধরে বেঁধে সংসারে আনা হলো, যে রান্না বান্না করা, বাচ্চাগুলোকে একটু দেখা, কিছু তো করতে হবে। কারণ গ্রামের লোকেদের মধ্যে মানে একজন তো ছোট বাচ্চাটাকে দায়িত্ব প্রায় নিয়েই নিয়েছে, কিন্তু বাকি 4টে বাচ্চার কি হবে। তো তখন ওরা কি করে, ওই একজন আত্মীয় আসে, তো সেই আত্মীয় সে খুব ভালো ছিল, সে তখন বলে যে ঠিক আছে আমি এসে কদিন তোমাদের সংসারের হালটা ধরছি। তো সে এলো, বাট এবারে এই পরিবারে যেটা শুরু হলো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটা শুরু হলো। সেটা হচ্ছে যে বাড়িতে হয়তো সবাই বসে আছে, রাতের বেলা খাওয়া দাওয়া করছে, হঠাৎ করেই ওদের রান্নাঘরে, যেখানটা কি রান্না হতো, সেখানে হঠাৎ করেই মানে কোনো উনুন জ্বলছে না, কিচ্ছু নেই, কোনো আগুন নেই, কিছুই নেই, অনেক আগে রান্না শেষ হয়েছে, হঠাৎ করে রান্নাঘরে দাউ দাউ করে আগুন ধরে গেল।
তো তারপরে সে তো বিশাল হুলুস্থুলু কাণ্ড, জল ফল দেয়া হলো, সে আগুন কোনোভাবে নেভানো হলো, এটা গেল। আচ্ছা, এরপরে যেটা হলো যে বরটা যে ছিল, সেই বরটা হঠাৎ করেই একদিন সে ওরকম বাড়িতে ফিরছে, তো ওই সেম রাস্তাটাতেই, মানে যে রাস্তায় ওর মায়ের সাথে ঘটনাটা করেছিল ঠিক সেম রাস্তাতে সে যখন একদিন ফিরছে, সেটা অনেকটাই রাত, প্রায় ওই ধরুন 9টা 9:30 হবে, সে দেখছে সেমভাবে দুটো মহিলা ওরকম করে হাতে হাত ধরে, শাড়ি পরে ঘোমটা দেওয়া, হাতে হাত ধরে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। এবার ছেলেটা যে ছিল সে মানে একটু অপ্রকৃতস্থ অবস্থায় সে বাড়ি ফিরছিল, সে একটু আর কি তার নেশা ভানের একটু স্বভাব ছিল, সে খুব একটা নেশা করতো তা নয়, বা নেশা করে যে ঝামেলা অশান্তি করতো তাও নয়, কিন্তু মাঝে মধ্যে সে নেশা করতো। এবার নেশা করে সে ফিরছে, এবার সে এরকম দেখেছে, দেখার পরে সে ভাবলো যে বাবা এই দুটো মহিলা এখানে কি করছে, তো সে একটু নাম জিজ্ঞেস করছে যে তোমাদের একটু নাম কি গো, তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন এত রাতে, তোমরা কোন বাড়ির বউ গো, তোমাদের বরেরা, তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা কেউ কিছু বলে না নাকি, এরকম করে বলছে। আর দেখছে যথারীতি ওদের মানে ওরা পিছন ঘুরেই দাঁড়িয়ে রয়েছে, ওরা নড়ছেও না সরছেও না। এবার এরও তখন মনে হয়েছে যে এরা কারা, একটু দেখি, সাড়া দিচ্ছি, এত কথা বলছি, এদের কোনো সাড়া নাড়া নেই, কোনো উচ্চবাচ্য নেই। তো এও যখন সামনে গিয়ে মুখটা দেখার চেষ্টা করে, তখন এর সাথে একটা ঘটনা ঘটে। দুটো বউ, মানে ওই দুটো বউ ও দেখে যে এরা আর কেউ নয়, ওরই প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী, এবং তারা তাদের হাতগুলো নিয়ে ওর গলার কাছে নিয়ে আসছে। এবং এটা দেখে ও তো বাবা গো মা গো বলে ওখান থেকে মানে চিৎকার করে একদম দৌড় দিয়েছে। এবং সে এমন দৌড় দিয়েছে মানে সে আর নিজের বাড়িটা পর্যন্ত চিনতে পারেনি যে সে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। তো এরকমই আর কি তার অবস্থা। এবার গ্রামের লোকেরা সেটা শুনে একটু অবাক হয় ঠিকই, কিন্তু বুঝতে পারে যে এরা যে অন্যায় করেছে এবং যে বউ দুটো মারা গেছে তাতে যে এদের চরম গাফিলতির কারণেই, সেটা তো গ্রামের লোকেরা বুঝতেই পেরেছে। এবং ছেলেটা মানে দৌড়ে সেই যে পালিয়েছিল ওখান থেকে, সে কিন্তু নিজের বাড়িতেও যায়নি, সে গিয়ে একটা ধান খেতে পড়ে। কারণ সে মানে প্রথম কথা একটু অপ্রকৃতস্থ অবস্থায় ছিল, তার মধ্যে সে বুঝতে পারছে না যে সে মানে বাড়ির দিকে ছুটছে না কোন দিকে ছুটছে, মানে সে যেদিকে পেরেছে ছুটেছে। এবং সে নাকি যখন ধান খেতে যায়, তো সেই ধান ক্ষেতের ওখানে গিয়ে সে যখন মানে নিজেকে আর কি লুকোনোর চেষ্টা করে বা বাঁচানোর চেষ্টা করে, তখন নাকি সে মানে কিছুক্ষণ ওখানে থাকে, এবং যখন একটু স্বস্তি পায় ওখান থেকে, যখন সে উঠে এসে এবার মনে করে যে না এবার আমাকে বাড়ি যেতে হবে, আমি তো বাড়িতে আসিনি, তখন নাকি সে আবার দেখে তার সেই প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী তার গলার দিকে হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে তাকে আর কি ধরার জন্য। এবং তারপরে সে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে ওখানে, এবং কিছু গ্রামের লোক সেখানে সেই চিৎকার শুনে তার কাছে যায় এবং গিয়ে সব ব্যাপারটা শুনেছে। যাই হোক, তো তাকে তারপরে ধরে বেঁধে তাকে কোনো রকমভাবে ঘরে এনে দেয়। কিন্তু ছেলেটা এই যে ভয়টা পায় না, ও বিশাল ভয় পায়। মানে ছেলেটার মা যা ভয় পেয়েছিল তার থেকে দ্বিগুণ ভয় ছেলেটা পেয়েছে, কারণ ছেলেটা বুঝতে পেরেছে যে ওর সাথে কিছু একটা মনে হয় ঘটবে এবার। এবং ছেলেটা বাড়িতে এসে ওর মা বাবাকে বলে যে না, ওরা আমার ক্ষতি করবে, আমার বউয়েরা আমার ক্ষতি করে দেবে, আমাকে বাঁচতে দেবে না, আমাকে এভাবে মারতে এসেছিল। এবং অদ্ভুতভাবে তখন নাকি মানে ওই বাড়ির যে বড় মেয়েটা ছিল সে নাকি হাসতে হাসতে এসে বলে, মানে হাত চাটতে চাটতে হাসতে হাসতে এসে বলছে যে এই তো মা আমাদেরকে পায়েস খাইয়ে গেল, খুব খুব ভালো খেলাম পায়েসটা, আমরা খুব মজা করে খেয়েছি। এবং সত্যি সত্যি ওই মেয়েটার হাতটা যখন টেনে নিয়ে ওর বাবা দেখছে মেয়েটার হাতে রীতিমতো দুধ লেগে রয়েছে। এবার সেদিন ওদের বাড়িতে দুধ আসেনি, পায়েস রান্নাও হয়নি, এবং এমনও নয় যে বাড়িতে পায়েস রান্না হয়নি বা এমনি দুধ ছিল, তাও কিন্তু নয়। তোকে যখন ওকে ওর বাকি ভাই বোনেদেরকে যখন জিজ্ঞেস করেছিস তোরা কি পায়েস খেয়েছিস, ওরা বলছে হ্যাঁ আমরা পায়েস খেয়েছি। এবং বড় মেয়েটা আর একজন যে ছেলে ছিল, ছোট ছেলে, তার হাতে রীতিমতো কিন্তু দুধ লেগে রয়েছে, তার হাতে মুখে দুধের আর কি, পায়েস খেলে যেরকম আর কি দুধের অংশ লেগে থাকে, একদম সেরকমই দুধের লেগে রয়েছে। এবং এটা কিন্তু শুধুমাত্র ওর বাড়ির লোক নয়, গ্রামের ওই কয়েকটা লোক সে সময় ওদের বাড়িতে ছিল, তারাও কিন্তু দেখে। এবং এটা যখন গ্রামের লোকেরা দেখে এবং বুঝতে পারে যে কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, তখন গ্রামের লোকেদের কাছে ব্যাপারটা খুব স্পষ্ট হয়ে যায় যে নিশ্চয়ই এই যে
স্বাভাবিকভাবেই এই যে বউ দুটো মারা গেছে, তাদের ছোট ছোট বাচ্চা রেখে তারা মারা গেছে, তাদের তো আর মারা যাওয়ার কথা ছিল না। এবং তাদের প্রতি যথেষ্ট এরা অত্যাচার করেছে, যথেষ্ট এদের গাফিলতি ছিল। বড় বউটাকে তো মানে বছর বছর যাকে বলে বাচ্চা হয়েছে তাকে ঠিকমতো খেতে দিত না, ডাক্তার দেখাতো না, কখনো যত্ন আত্তি করেনি। দ্বিতীয় বউটার ক্ষেত্রেও সেরকমই। তো তারা বুঝতে পারে যে এটা খুব স্বাভাবিক যে তাদের আত্মার শান্তি হয়নি, হওয়ার কথাও নয়। মানে তাদের একটা অপঘাতে মৃত্যুই বলা যেতে পারে। তাদের জীবনে অনেক বাঁচার ইচ্ছে ছিল, ছোট ছোট বাচ্চা রেখে তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। তাদের তো একটা বিশাল আক্রোশ, একটা রাগ থাকবেই, এটাই তো স্বাভাবিক, থাকাটাই তো উচিত। যাই হোক, তো গ্রামের লোকেরা তখন বলে যে দেখো, তোমরা অনেক ভুল করেছো, অনেক অন্যায় করেছো, তোমরা এবার নিজেদেরকে ঠিক করো, মেয়ে বাচ্চাগুলোকে ভালো করে মানুষ করো। তোমরা তো ওদের বাচ্চাগুলোকে ঠিকমতো খেতে পর্যন্ত দাও না। ইভেন মানে কান্তিবাবু লিখেছেন যে ওনার বাড়িতে, মানে ওনাদের যে বাড়ি ছিল গ্রামে, ওখানে রীতিমতো এসে এক এক সময় ওই বাড়ির বাচ্চাগুলোও বলতো যে আজকে দুপুরে তো পেট ভরে খাইনি, বিকেলবেলা আর কি এসেছে, এসে বলছে কিছু খাবার হবে গো। মানে এতটা খারাপ অবস্থা। বাট সত্যি বলতে কি, ওদের আর্থিক পরিস্থিতি খারাপ ছিল ঠিকই, খুব যে ভালো ছিল সেটা নয়, বাট এতটাও খারাপ ছিল না যে বাচ্চাগুলোকে ঠিকমতো পেট ভরে খেতে দিতে পারবে না। আর সবটা জেনেও কিন্তু ইচ্ছাকৃতভাবেই বাচ্চাগুলোর বাবা ঠিকমতো কাজ করতো না। সে কিন্তু জানতো যে তারই এই বাচ্চাগুলোর ভরণ পোষণের দায়িত্ব, বা সে ইচ্ছে করে সেই দায়িত্ব কিন্তু নিজে নিত না। এবং সবটা জেনে ছেলেটির বাবা মাও কিন্তু ছেলেটিকে কখনো বলতো না যে না তুমি ভুল করছো, তোমার এটা করা উচিত না। তো ভাবুন এই অন্যায়টা মানে কোন লেভেলে পৌঁছে গেছিল। যাই হোক, তো গ্রামের লোকেরা অনেকে বলে বুঝিয়ে যায়। এবং এই যে ঘটনাটা ঘটলো এই অবধি, এতেও হয়তো মানে ওই ছেলেটির যে মা, তার হয়তো শিক্ষা হয়নি। তার তখন পায়ে ব্যথা আস্তে আস্তে এবার কমে যাচ্ছে। সে তখন তার ছেলেকে এবং বরকে বলে যে আমরা এবার যত তাড়াতাড়ি ছেলের বিয়েটা দিতে পারবো তত তাড়াতাড়ি বাড়িতে বউ আসবে। এবার বাড়িতে বউ যদি একবার চলে আসে, সে তার থেকে বেশ টাকা পয়সা সব কিছু নিয়ে একটা তাকে বিয়ে দেবে। এবার দেখুন, আজ থেকে মানে 42-45 বছর আগেকার সমাজ কিন্তু অনেকটা অন্যরকম ছিল। এখন যেমন কারোর পছন্দ হলো না, কারোর মতের মিল হলো না, মানুষ কিন্তু খুব বেশিবার ভাবে না ডিভোর্স নিতে, যে ঠিক আছে আমি ডিভোর্স নিয়ে নেব। কিন্তু তখনকার সময় সমাজটা আরও অন্যরকম ছিল, আর গ্রামের দিক। তো তখন ভাবলো যে যদি মেয়েটা এসে জেনেও যায় কোনোভাবে যে ছেলেটা আগে দুবার বিয়ে হয়েছিল এবং এই পাঁচটা যে বাচ্চা রয়েছে, সেই 5টা বাচ্চা ওরই, তারপরে কি হবে? খুব বেশি হলে হয়তো একটু ঝগড়া অশান্তি হবে, এই বেশি তো আর কিছু হবে না। কারণ সেই মেয়েটাও গ্রামেরই মেয়ে, বর্ধমানের দিকের একটি গ্রামের মেয়ে। তো সে তো আর সংসার ছেড়ে চলে যাবে না, আর আমরা তাকে খুব আদর করে রাখবো, তাকে আমরা খুব মানে মাথায় করে রাখবো। তো সে দুদিন হয়তো এটা নিয়ে তার মন খারাপ থাকবে, তারপরে তো আর থাকবে না। আর ডিভোর্স তো আর মেয়ে তো আর ছেড়ে চলে যাবে না, কারণ কোনো মেয়ের বাবা মাই চাইবে না যে তার মেয়ে সংসার ছেড়ে বাপের বাড়িতে পড়ে থাক। তো ওরা তখন বললো যে ঠিক আছে, গ্রামের কাউকে কিছু জানানোর দরকার নেই, আমরা কোনো জায়গা থেকে, মন্দির থেকে আমরা বিয়ে করিয়ে নিয়ে আসবো। এবং আমরা মেয়ের বাড়ির লোককে বলবো যে গ্রামে আমাদের বিষয় আশয় নিয়ে অনেক ঝামেলা আছে, সবাই আমাদের সাথে শত্রুতা করে, তো সেরকম একটা কারণ দেখিয়ে আমরা বিয়েটা গ্রাম মানে বাইরে থেকে একটা জায়গা থেকে, মন্দির থেকে করিয়ে আনবো। এবার বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করিয়ে আনবে, তো কিছু তো দিতে হবে, কারণ বড় করে বউ ভাতের অনুষ্ঠান তো করতে পারবে না। তো সেই জন্য মানে ভাবুন, যেখানে দুটো বউকে, প্রথম বউ এবং দ্বিতীয় বউকে ঠিকমতো খেতে দিত না, তাদেরকে মানে বছর বছর বাচ্চা হতো, তাদেরকে ঠিকমতো ডাক্তার দেখানো, তাদের সেবা শুশ্রূষা করা কিচ্ছু করেনি, সেখানে এরা বড়লোক বাড়ির মেয়েকে ছেলে তৃতীয় বউ করে আনবে বলে কি করলো, ওরা নাকি মানে পরের গ্রামের, মানে ওই গ্রামের নয়, তার পাশের গ্রামের একটা জহুরির কাছ থেকে বেশ বড় একটা সোনার হার গড়িয়ে আনে। কারণ ছেলে পার্টি হিসেবে এরা মেয়ের বাড়ির লোককে দেখাবে যে আমরা অনেক অভিজাত, আমরা বউকে বেশ ভালো গয়নাগাটি দিয়ে আশীর্বাদ করি। তো সেই গয়নাও গড়িয়ে আনা হয়ে গেল। আর এদিকে ওদের বাড়িতে কিন্তু টুকটাক এরকম ঘটনা ঘটতে থাকে। এবং ছেলের মা খুব চালাক ছিল, সে কিন্তু বলেছিল যে দেখো, এই সমস্ত যা ঘটছে, একবার বিয়ে করে বউকে নিয়ে আসি, দেখবি সব মিটে যাবে, আমরা একটা পুরোহিত দেখিয়ে পুজো করিয়ে দেব। এবং ওদের শ্রাদ্ধানুষ্ঠান তো ভালো করে করেনি, আমরা ওদের কাউকে দিয়ে আমরা ওদের নামে একটা পুজো দিয়ে নেবো, তাহলে এই টুকটাক যা ঘটনা ঘটছে সেগুলো আর ঘটবে না।
এবং ছেলেটি, ওই যে বললাম, ছেলেটির মেরুদণ্ড বলে কিছু ছিল না। ছেলেটিকে তার মা যা বলতো, যেভাবে বলতো, ছেলেটি সেটাই করতো। এবার এই যে এটা করবে এরা ভাবলো, এরা ভেবেছিল যে বিষয়টা খুব সস্তায় হয়ে যাবে, খুব এমন করে হয়ে যাবে যে কেউ কাকপক্ষীতেও টের পাবে না। এবার একদিন রাতের কথা, মানে তখন ওদের বিয়ে মোটামুটি ওই মেয়েটির সাথে ফাইনাল হয়ে গেছে বলা যেতে পারে। মানে ওরা অমুক জায়গায় গিয়ে বিয়ে দেবে, মন্দিরে, সমস্তটা ঠিক হয়ে গেছে। আশীর্বাদের জন্য হারও কেনা হয়ে গেছে। রাতের বেলা, এই রাত, অনেক রাত, প্রায় 1:30-2 হবে। সারা গ্রাম ঘুমোচ্ছে, সব বাড়ির আলো নিভে গেছে। হঠাৎ করেই ওই বাড়িতে দরাম করে একটা আওয়াজ হয়। এবার যেহেতু ঘরে একটা বড় সোনার হার আছে, ওরা তো বেশ, মানে আওয়াজ ঠাওয়াজ হয়েছে, তো ওরা ভেবেছে কোনো চোর ডাকাত পড়লো না তো। তো সঙ্গে সঙ্গে ওরা জেগে যায়। তো ছেলেটির যে বাবা, সে আগে বলে যে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। তো সে যথারীতি বাইরে গেছে, গিয়ে দেখছি কিচ্ছু নেই। ভালো করে দেখে টেকে আসে, দেখছে কিছু নেই। এবার তো উনি নিশ্চিন্ত হয় মোটামুটি যে ঠিক আছে, কিছু নেই, তাহলে হয়তো বাইরে কোনো জায়গা থেকে আওয়াজটা এসছে। এর কিছুক্ষণ পরে, মানে বাবা গো, মা গো বলে ওই ছেলে এবং ছেলের যে মা, মানে ওই শাশুড়ি আর তার ছেলে প্রচণ্ড চিৎকার করছে। এবার ছেলেটার যে বাবা, সে বুঝতে পারছে না এরা চিৎকার কেন করছে। মানে কাউকে যদি খুব জোরে মারধর করা হয়, সে যেরকম, মানে তার ব্যথা লাগবে, যেভাবে সে আওয়াজ করবে, এক্স্যাক্ট সেরকম আওয়াজ করছে। তো এরকম মারধর করছে, তো ওর কাছে কী হয়েছে। এবং উনি দেখেন যে রীতিমতো ওনার স্ত্রী এবং ওনার ছেলের গায়ে কালশিটের দাগ পড়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন কেউ মারছে আর মেরে মেরে লাল লাল দাগ করে দিচ্ছে। এবং এভাবে মারতে মারতে, মানে ওই ছেলে আর তার মা রীতিমতো ঘরের বাইরে বেরিয়ে যায়। এবং মনে হচ্ছে যেন ওদেরকে কেউ মারতে মারতে বাইরে বের করে দিচ্ছে। এবং বের করে ওরা কোথায় আসে জানেন? ওই ওদের বাড়ির সংলগ্ন যে ওই আমলকি গাছ ছিল, যেই গাছের ওখানে ওদের দ্বিতীয় স্ত্রী মারা গেছিল, ঠিক সেইখানেই কিন্তু ওদেরকে মারতে মারতে নিয়ে যায়। এবং মানে ছেলেকে এবং ছেলের মাকে মনে হচ্ছে যেন হাত দুটো কেউ পিছনে ধরে রেখেছে। মানে হাত দুটো পিছনে, ওরা নিজে থেকেই মানে জাস্ট কেউ বাঁধলে যেভাবে জড়ো হয়ে থাকে দুটো হাত, ঠিক সেভাবে হয়ে আছে। এবার যত বেশি লোকটা চেষ্টা করছে, মানে শ্বশুরটা যত চেষ্টা করছে হাতগুলোকে ছাড়ানোর, মনে হচ্ছে যেন কেউ চেপে ধরে রেখেছে। মানে উনি নিজে একটা পুরুষ মানুষ হয়েও সেই জোরের সাথে কুলোতে পারছে না। এবং রীতিমতো, মানে ওরা বলছে আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না, আমরা মরে যাবো, এরকম করে চিৎকার করছে। আর গ্রামের লোকজন, মানে বেশ কয়েকজন আর কি, তারা ছুটে চলে এসেছে ওরকম চিৎকার চেঁচামেচি শুনে। এবং মানে যেটা কান্তিবাবু লিখেছেন, যে রীতিমতো মনে হচ্ছে যেন ওখানে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন ওখানে একটা পুরো হাওয়ার কুণ্ডলী এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে। আর ওরা মানে বাবা গো, মা গো, আমাদেরকে প্রাণে বাঁচতে দাও, আমরা কিছু করব না, আমরা ছেলের বিয়ে দেব না। ছেলেটা বলছে আমি আর বিয়ে করব না, আমার ক্ষমা করে দাও, আমি বাচ্চাদের দেখাশুনো করব। মানে সে হাতে পায়ে ধরছে আর মানে বেধড়ক মারছে। আর মারে রীতিমতো সপাট সপাট আওয়াজ হচ্ছে, কিন্তু গ্রামের কেউ কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না। তো তারপরে একটা সময় যখন ওরা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ওই মহিলা, মানে ওই শাশুড়ি যে, সে রীতিমতো কেঁদে কেঁদে বলছে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, আমি আমার ছেলের বিয়ে দেবো না, আমি বাচ্চাগুলোকে ভালো করে মানুষ করব। এবং ছেলেটা তো কেঁদে কেঁদে বলছে যে আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, এরকম যখন বলছে ঠলছে, তখন ওই জিনিসটা থামলো। এবং যখন থামলো, অদ্ভুতভাবে, কোনো হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, দম করে একটা ওদের সামনে, মানে গ্রামের লোকেরাও কয়েকজন দেখেছে, আমলকি গাছের একটা বড় ডাল ঠাস করে এসে পড়ে, মানে জাস্ট পড়লো মাটি থেকে, মানে গাছ থেকে মাটিতে পড়লো। এবং গ্রামের লোকেরা তখন, মানে ওদের যা রাগ ছিল, সব রাগ একবারে উগড়ে দিয়েছে। বলছে তোমাদের লজ্জা করে না? তখন মানে কাঁদতে কাঁদতে আর কি, ওই যে ওর বাবা, যে ছেলের বাবা, সে ভাবছে যে আমার ছেলে তো এবার মরে যাবে, এত মারধর খাচ্ছে। তো সে তখন বলছে, সেও তখন আর কি, মানে অদৃষ্ট যে জিনিসটা রয়েছে তার উদ্দেশ্যে বলছে আমরা আর বিয়ে দেবো না, আমরা অন্যায় করেছি। তো তখন গ্রামের লোকেরা বলছে তোমাদের লজ্জা করে না? দুটো বউ এভাবে তোমাদের বাড়িতে মারা গেল, তোমরা আবার তৃতীয় বিয়ে দেওয়ার চেষ্টা করছিলে। যাই হোক, তো মানে এই শিক্ষাটা হয়তো ওদের সত্যি খুব দরকার ছিল, ভগবান একদম ঠিক করেছিলেন। এবং তারপর থেকে কিন্তু ওই পরিবারটা একদম চেঞ্জ হয়েছে, এবং গ্রামের লোকেরা ওদেরকে একদমই পছন্দ করতো না। কিন্তু বাধ্য হয়ে, মানে ওরা ছেলের বিয়ে দেয়নি, এবং ওই মহিলা সত্যি সত্যি বাচ্চাগুলোকে তারপরে মোটামুটি যত্ন আত্তি করতো।
এবং ছেলেটাও কিন্তু তার বাবার যে দায়িত্ব, কাজে যাওয়া, তাদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া সবটাই কিন্তু তারপরে করেছিল। আর বিয়ে করেনি এবং এর কিছু বছর পরে ওর মা মারা যায়, তারপরে ছেলেটির বাবাও মারা যায় এবং ছেলেটি কিন্তু তারপরে ভালোভাবেই দায়িত্ব পালন করে। তো ভাবুন, দুটো অল্প বয়সী মেয়ে মারা গেল, এই জ্ঞানবোধটা যদি আগে আসতো, সেই মা যদি তার সন্তানকে, তার ছেলেটাকে আর কি ঠিকঠাকভাবে মানুষ করতো, সঠিক শিক্ষাটা আগে থেকে দিত, তাহলে কিন্তু ভাবুন এই পরিবারটা কিন্তু কত হাসি খুশি একটা পরিবার হতে পারতো। সেই সবই হলো, কিন্তু দুটো মানুষ চলে গেল। এটাই ছিল আজকের ঘটনা। কান্তিবাবুকে অনেক ধন্যবাদ, ওনার ব্যস্ত সময় থেকে উনি সময় বার করে ঘটনাটা শেয়ার করেছেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।